মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আলোচনায় দেশের তেল গ্যাসের মজুদ ও দামের পরিস্থিতি। সরকারি সংস্থাগুলোর তথ্য মতে পরিশোধিত জ্বালানির তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে যুদ্ধ ৩ সপ্তাহ দীর্ঘস্থায়ী হলে সংকট হতে পারে তেল এবং এলএনজি আমদানিতে। যদিও তা নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন সংঘাত না থামলে বাড়বে আমদানি ব্যয়। আরো জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের জ্বালানি তেল চাহিদার প্রায় পুরোটাই পূরণ হচ্ছে আমদানির মাধ্যমে। গেল কয়েক বছরে উল্লেখ করার মতো নতুন মজুদ যুক্ত না হওয়ায় আমদানি করতে হচ্ছে বিপুল পরিমাণ গ্যাসও। আর এই দুই ধরনের জ্বালানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য। ফলে চলমান সংঘাতে ফের আলোচনায় দেশে জ্বালানির মজুদ পরিস্থিতি। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে বর্তমানে 12 দিনের ডিজেল, 26 দিনের অকটেন, 13 দিনের পেট্রোল, 91 দিনের ফার্নেস অয়েল, 28 দিনের জেট ফুয়েল, 239 দিনের কেরোসিন এবং 40 দিনের মেরিন ফুয়েল মজুদ রয়েছে। ইস্টার্ন রিফাইনারি থেকে মিলবে আরও কিছু দিনের জ্বালানি তেল। বিপিসি চেয়ারম্যান বলছেন আগামী 1.5 মাসের আমদানি প্রক্রিয়াও স্বাভাবিক রয়েছে। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আর এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। আমাদের সাপ্লায়াররা মেইলে জানিয়েছে যে এখনো পর্যন্ত সাপ্লাই চেইনটা আপনার নিরবিচ্ছিন্ন আছে। পেট্রোবাংলার তথ্য মতে সরবরাহে থাকা 2টি কার্গো ছাড়াও পাইপলাইনের 4টি কার্গো নিরাপদে রয়েছে, যা চলবে আগামী 2 সপ্তাহ। এরপর মধ্যপ্রাচ্য থেকে 2টি কার্গো আসার কথা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান এই মুহূর্তে দুশ্চিন্তার কিছু নেই, যদিও বিশেষজ্ঞরা বলছেন নিশ্চিতভাবে বাড়ছে জ্বালানির আমদানি ব্যয়। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। তেলের আমদানি নিয়ে আমাদের খুব একটা চিন্তার বিষয় নাই, কিন্তু এলএনজিটা যেহেতু মূলত মধ্যপ্রাচ্য থেকে আমরা আনি, এলএনজির বিকল্প সূত্র বের করাটা জরুরি এবং প্রয়োজনে একটু বেশি দাম হলেও এই সময়কার, এটা তো সারা জীবন থাকবে না, এটা একটা সাময়িক সমস্যা। আশা করা যায় দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হবে। দেশে বছরে জ্বালানি তেল আমদানি হয় 75 লাখ টন, আর গ্যাস সরবরাহের প্রায় অর্ধেক আসে বিদেশ থেকে। রাকিব হোসেন, 71, ঢাকা। ইরান ইসরায়েলের সংঘাতে আবারও অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। কাতার এনার্জির উৎপাদন ও সৌদি আরামকোর শোধনাগার বন্ধ হওয়ায় হু হু করে বাড়ছে তেল গ্যাসের দাম। বিশ্লেষকদের মতে যুদ্ধ 1 মাসের বেশি স্থায়ী হলে চাপে পড়বে বিশ্ব অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার জ্বালানি স্থাপনায় নজর ইরানের। একের পর এক হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কাতারের এলএনজি উৎপাদন ও সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার। এতে বিশ্ববাজারে তৈরি হয়েছে জ্বালানি অস্থিরতা। বিশ্লেষকদের মতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি ও মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ প্রয়োগ করতে এমন পদক্ষেপ নিয়েছে ইরান, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি। তথ্য বলছে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কাতার। বৈশ্বিক এলএনজি সরবরাহের 20% করে থাকে দেশটি, যাদের 82% গ্রাহক এশিয়ার। সম্প্রতি কাতার এনার্জির একটি স্থাপনায় ইরানের ছোড়া 2টি ড্রোন আঘাত হানায় বন্ধ হয়ে যায় রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটির কার্যক্রম। এরপরই এশীয় গ্যাসের দাম 39% এবং 50% বাড়ে ইউরোপীয় গ্যাসের দাম। অন্যদিকে হামলার পর বন্ধ হয়ে গেছে সৌদি আরামকোর রাস তানুরা শোধনাগার, যেখানে দৈনিক 5.5 লাখ ব্যারেল তেল শোধন হয়ে থাকে। পাল্টাপাল্টি হামলায় বন্ধ ইরাকের কুর্দিস্তানের বেশিরভাগ তেল ক্ষেত্র। এছাড়া উৎপাদন বন্ধ হয়ে গেছে ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রও। ইসরায়েলের হামলার পর থেকে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। ফলে একদিনের ব্যবধানে তেলের দাম 13% বেড়ে প্রতি ব্যারেল উঠেছে $82, যা গেল 14 মাসের মধ্যে সর্বোচ্চ। বেড়েছে তেল গ্যাস পরিবহন খরচও। মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপার ট্যাঙ্কার ভাড়ার খরচ সর্বকালের সর্বোচ্চ $4 লাখ পৌঁছেছে, যা গেল সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ।
তথ্য বলছে হরমুজ প্রণালী বন্ধে দিনে 1 কোটি ব্যারেল তেল পরিবহন বাধাগ্রস্ত হয়, যা পুরো বিশ্বে দিনে মোট ব্যবহৃত তেলের 10%। স্বল্প মেয়াদে দেশগুলো তাদের মজুদ থাকা তেল দিয়ে চাহিদা পূরণ করতে পারলেও 3 বা 4 সপ্তাহ যুদ্ধ চলমান থাকলে আকাশচুম্বী হবে তেলের দাম। তেল গ্যাস ছাড়াও নিত্য প্রয়োজনীয় নানা ধরনের খাদ্যপণ্য, ফল ও সবজির সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে, যা বন্ধে দুবাই, দোহা, আবুধাবি ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোতে সংকট দেখা দিতে পারে। নাদিয়া ইসলাম তুলি, ৭১। অন্তর্বর্তী সরকারের মনোযোগের ঘাটতি, আইন শৃঙ্খলার অবনতি, গ্যাস বিদ্যুতের সমস্যা ও বৈশ্বিক সংকটের কারণে টানা রপ্তানি আয় কমছে বাংলাদেশের, এমনটা মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আর সাবেক সভাপতি ফারুক হাসানের মতে ব্যবসা বান্ধব পরিবেশের নিশ্চয়তা এখনও পাচ্ছেন না উদ্যোক্তারা, যার প্রভাব পড়ছে এই খাতে। আর বিশ্লেষকদের মতে সঠিক নীতি সহায়তা ও বাণিজ্য কূটনীতির মাধ্যমে অল্প সময়ে ঘুরে দাঁড়ানো সম্ভব। রাকিব হোসেনের রিপোর্ট। শত সংকটের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়েছিল বহির্খাতের প্রধান দুই সূচক রপ্তানি ও রেমিটেন্সের উপর। অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর রেমিটেন্সের সুবাতাস বইলেও গেল 7 মাস ধরে উল্টো পথে হাঁটছে রপ্তানি, কারণ আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে কমেছে এই খাতের আয়। অবস্থা এতটাই চ্যালেঞ্জিং যে লক্ষ্যমাত্রা অর্জনের শেষ 4 মাসের প্রতি মাসে পণ্য বিক্রি করতে হবে $6 বিলিয়ন হারে, যা এর আগে কখনোই সম্ভব হয়নি। ইপিবির হিসাবে অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আয় হয়েছে $32 বিলিয়ন কম, যা আগের অর্থবছরেও ছিল প্রায় $33 বিলিয়ন। আর এই ধাক্কার কারণ ছিল তৈরি পোশাক, কারণ $1 বিলিয়ন ওপরে পুরোটাই খোয়া গেছে এই খাত থেকে। আমরা একটা মাত্র এক্সপোর্ট প্রোডাক্টের উপর বেশি নির্ভরশীল, তো এই জায়গাটা আমাদের জন্য মোর চ্যালেঞ্জিং। আপনার ব্যবসা করার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে এবং রাজনৈতিক কারণে, ট্রাম্প ট্যারিফের কারণে, এই অনেকগুলো বিষয় একসাথে, তারপর জ্বালানি সমস্যার কারণে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ঠিক মতো কাজ করতে পারছে না এখনো, এইসব মিলে সমন্বিত কারণেই হলো এটা হলো ডিক্লাইনিং। ট্রাম্পের ট্যারিফ এটা একটা বড় কারণ ছিল, এটার কারণে ইউএসএতে নেগেটিভ হয়েছে এবং এটার কারণে অন্যান্য দেশ ইউরোপে আরও কম্পিটিটিভ অফার করেছে ওখানে। মূলত ট্রাম্প ট্যারিফ শুরু হলে মার্কিন বাজারে বেড়ে যায় পণ্যের দাম, ফলে কেনা কমিয়ে দেন সে দেশের ভোক্তারা, আর তারই প্রভাব কম বেশি পড়ে বাংলাদেশে। শুধু তাই নয়, ইউরোপের বাজারে ভারত ও চীনের আগ্রাসী প্রতিযোগিতা পিছিয়ে দেয় বাংলাদেশকে। বিজিএমইএর সাবেক এই সভাপতি মনে করেন, নতুন সরকার বিষয়টি জোরালোভাবে আমলে নিলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। আনইন্টারাপ্টেড আমাদেরকে পোর্টের অ্যাক্টিভিটিস থাকতে হবে, এয়ারপোর্টের অ্যাক্টিভিটিস থাকতে হবে, এটার সাথে সাথে আমাদের যে ইউটিলিটিস যেগুলো আছে, আমাদের যে গ্যাস সরবরাহ, ইলেকট্রিসিটি সরবরাহ, এই জিনিসগুলো আনইন্টারাপ্টেড, এটার সাথে সাথে আমাদেরকেও প্রেশারে আনতে হবে। সাপ্লাই সাইডে আমরা কিন্তু ভারত, ভিয়েতনাম, চায়না, আপনি অলমোস্ট যে কোনো দেশের নাম বলেন, তাদের থেকে আমাদের অবস্থা কিন্তু খারাপ। আমাদের জ্বালানির অসুবিধা আছে, বন্দর ব্যবস্থাপনা দুর্বল, কাস্টমস ক্লিয়ারেন্সে অনেক অভিযোগ আছে, লজিস্টিক্স সুবিধা খুব সম্ভবত বাংলাদেশের মতো এত খারাপ অবস্থা পৃথিবীর কোনো এত বড় রপ্তানিকারক দেশে নাই। কস্ট অফ ডুইং বিজনেসের কথা বাদই দিলাম, ঘুষ, দুর্নীতি ইত্যাদির কথা আমরা সবাই জানি। 8 মাসে তৈরি পোশাকে আয় কমলেও খানিকটা বেড়েছে হোম টেক্সটাইল, ওষুধ, হালকা প্রকৌশল এবং চামড়াজাত পণ্যে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। সজল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা পরিশোধে এই ঋণ সুবিধা দেওয়া হবে, যা শ্রমিকদের ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠাতে হবে। যেসব প্রতিষ্ঠান মোট উৎপাদনের 80% রপ্তানি করে ও গেল বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বেতন পরিশোধ করেছে, তারা এই সুবিধার আওতায় আসবে। ঋণের অর্থমেয়াদি ঋণ আকারে 3 মাসের গ্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ 1 বছরের সমকিস্তিতে পরিশোধ করতে হবে। নির্দিষ্ট কিছু শর্ত মেনে খেলাপি পর্যায়ে থাকা ঋণ পুনর্তফসিল করার সুযোগ দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত। এতে বলা হয়, ঋণের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে 2 মাস আগে থেকে নবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে। তবে সময় মতো নবায়ন করা না গেলে তার কারণ লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। এছাড়া ঋণের সীমার বাইরে কোনো অতিরিক্ত অর্থ ব্যবহার করা হয়ে থাকলে
তা আগে সমন্বয় করতে হবে। নতুন এই নির্দেশনা 31 ডিসেম্বর 2027 পর্যন্ত কার্যকর থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে। 5টি দুর্বল ব্যাংককে একীভূত করার চলমান প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না, বরং ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আমানতকারীদের আস্থা পুনর্গঠনে এই সংস্কার কার্যক্রম আরও জোরদার করা হবে। বিআরডির সাথে এক সভা শেষে এই কথা জানিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া হয়রানি ছাড়া আমানতকারীদের অর্থ ফেরতে নির্দেশ দেন গভর্নর। পাশাপাশি ব্যাংকের অর্থ আত্মসাৎ ও অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা বলেন তিনি। এই সময় খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব দিয়ে গভর্নর বলেন, প্রয়োজনে সম্পদ জব্দ, মামলা দ্রুত নিষ্পত্তি এবং পুনর্তফসিলের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ সহ সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ বাংলাদেশের জন্য খুব বেশি কার্যকর নয়, উল্টো এতে কমে গেছে বেসরকারি বিনিয়োগ। অন্যদিকে বাজার থেকে ডলার কেনায় সেই চেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহে অর্থমন্ত্রীকে ব্রিফ দেয়া হয়। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বব্যাপী মূল্যস্ফীতির অনিয়ন্ত্রিত যাত্রা শুরু করোনা মহামারীর মাধ্যমে। দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা, ভারতসহ বহু দেশ এ অবস্থা কাটিয়ে উঠলেও পারেনি বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের চেষ্টায়ও সাফল্য আসেনি খুব একটা। ফলে সেই চাপ এখন বিএনপি সরকারের ঘাড়ে। মূল্যস্ফীতি কমানোর লড়াইয়ে অন্তর্বর্তী সরকারের অগ্রভাগে ছিলেন সদ্য বিদায়ী গভর্নর, যিনি ভরসা রাখেন অর্থনীতির চিরায়ত তত্ত্বে নীতি সুধার বাড়িয়ে। কিন্তু অর্থ বিভাগ বলছে, উচ্চ খেলাপি ঋণ সহ ব্যাংক খাতের অন্যান্য সমস্যা স্থির রেখে শুধু নীতি সুধার বাড়ানোই মূল্যস্ফীতি কমেনি। এছাড়া চলতি অর্থ বছরের 7 মাসে 432 কোটি ডলার কেনায় বাজারে বেড়ে যায় টাকার সরবরাহ। অন্যদিকে ডলারের দাম ধরে রাখায় কমেনি আমদানি ব্যয়। ফলে উল্টো পথে হাঁটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রক্রিয়া। আমাদের মূল্যস্ফীতি অতখানি কমে না, এটার বড় কারণ হলো যে আমাদের ব্যক্তি খাতের ঋণের প্রবাহ হয়তো এখন খুবই কমেছে, কিন্তু সার্বিকভাবে মুদ্রা সরবরাহটা অতখানি কমানো যায়নি, কারণ সরকার বড়ভাবে ঋণ করেছে। এবং একই সাথে যখন রিজার্ভ তৈরি করতে হয়েছে আমাদেরকে এই সময়ে, তখন আমাদেরকে কিন্তু অর্থ, যেটা আমরা বলি নগদ অর্থ, এটা আমার অর্থনীতিতে প্রয়োগ করতে হয়েছে, কারণ সরকার বাজার থেকে যখন ডলারটা কিনেছে তার জায়গায় কিন্তু ওনারা টাকাটা বাজারে ছেড়েছেন। অর্থ বিভাগ বলছে, নীতি সুধার বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। ঋণের সুদ 15% উঠে যাওয়ায় ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তারা মূলধন সংকটে পড়েছেন, যার প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চান, তাহলে এই 13-14-15% ইন্টারেস্টে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। তার বড় প্রমাণ হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ একদম হিস্ট্রিক্যালি সবচেয়ে নিচে। তো এইটাই তো একটা বড় ইন্ডিকেশন। যারা বুদ্ধিমান, যারা রিয়েলি ব্যবসা করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়, তারা কিন্তু এত হাই ইন্টারেস্টের লোন নিয়ে কোনো ইন্ডাস্ট্রি করবে না। আর যারা টাকা নিয়ে, যাদের মোটিভ থাকে দিব না বা দিতে হবে না, তারা নিবে। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে কমানো যাবে মূল্যস্ফীতি? অর্থ বিভাগ বলছে, খাদ্য উৎপাদন বাড়াতে হবে, পাশাপাশি দরকার সমন্বিত মুদ্রা ও রাজস্ব নীতি। জোর দিতে হবে সরবরাহ ও বাজার মনিটরিংয়েও। সাপ্লাই চেইন আছে, এটাকে মেনটেন করার জন্য কতখানি আমরা ডিপ্লোম্যাটিক এফোর্ট আমরা তৈরি করতে পারি, এবং অন্য দিক হলো যে আমার কাঠামোগত যে দুর্বলতাগুলো ছিল সেইটাতে অনেক বেশি জোর দেওয়ার প্রয়োজন এখন হবে। যেমন আমরা দীর্ঘদিন ধরে বলছি যে চাঁদা এবং আমাদের যে সাপ্লাই চেইনের ভিতরে যে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন আছে, এই ম্যানিপুলেশনগুলোকে নিয়ন্ত্রণ করাটা এখন বোধহয় আরও বেশি প্রয়োজন হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণ বলছে, ভারতে বর্ধিত মূল্যস্ফীতি 1 বছরেই কমে 65%, আর বাংলাদেশে কমে মাত্র 17%। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2024 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি 11.5% ছাড়ায়, যা এখনও 8.5%-এর বেশি। রুহুল আমিন, 71, ঢাকা। সব ব্যবসায়ী সংগঠনকে 15 মার্চের মধ্যে আগামী অর্থ বছরে বাজেট সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশ পাঠাতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর।
বাজেট প্রস্তুতের সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের স্বশ বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ABCCI এর কাছে লিখিতভাবে পাঠাতে হবে। উল্লেখ্য, আসন্ন 2026-27 অর্থ বছরে বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে NBR। প্রতিবারের মতো এবারও বাজেট সম্পর্কে ব্যবসায়ীদের মতামত ও সুপারিশ জানতে চেয়েছে রাজস্ব বোর্ড। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।